আমি একটা মা, ওই অবস্থায় মেয়েকে রেখে আমাকে চলে যেতে হয়। তা আমার যখন সমস্ত আনুষ্ঠানিক সমস্ত কর্মসূচি কিন্তু আমাদের শেষ হয়ে যায়। আমাদের কিন্তু 11 তারিখে এসব বছরের কথা, আমরা 11 তারিখে এসছি, হয়তো 11 তারিখ বিকেলে আসতাম, সে আমি আর্লি মর্নিংয়ে আসছি, মাত্র 5 ঘন্টা না 6 ঘন্টার ডিফারেন্স। তো এই 6 ঘন্টার মধ্যেই এত বড় তোলপাড় হয়ে যাবে, এটা তো বুঝতে পারি। আপনার চীন সফরে আমরা দেখেছি বেশ কয়েকটি সমঝোতা স্মারক, চুক্তি এবং ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে, এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমরা বেশ কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু নেতিবাচক খবর দেখছি যে চীন সফরে বড় ধরনের প্রাপ্তি নেই এবং চীন সরকারের কাছ থেকে আমরা ঋণ সহায়তা পাচ্ছি না বড় ধরনের, এবং তারা অবকাঠামো উন্নয়ন সহ আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা তাতে তারা বড় ধরনের ঋণ দিবে না। এই বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি আমার বক্তব্য তো জানালাম। এই যে আমাদের 21টা সমঝোতা স্মারক এবং চুক্তি আমাদের চুক্তি করা হয়েছে, এমইউ স্বাক্ষর করা হয়েছে, সমঝোতা স্বাক্ষর করা হয়েছে, আবার কিছু নবায়নও করা হয়েছে। এখানে আছে 21টা, আর এদিকে আরও 7টা বিষয়। কাজে এইগুলি আমি জানি না যারা এই কথাগুলি বলে বেড়াচ্ছেন তারা কি জেনে বুঝে বলছেন নাকি শুধুমাত্র মানে আমাকে হেয় করার জন্যই বলছে, সেটাই হচ্ছে প্রশ্ন। তার কারণ হচ্ছে যে আমি এটা খুব বেশি একটা গুরুত্ব দিই না, এই কারণে যে আমি তো সেই 81 সালে বাংলাদেশে আসার পর প্রতিটি ক্ষেত্রে এই ধরনের নেগেটিভ কথা শুনে অভ্যস্ত হয়ে গেছি। সবসময় আমার বুদ্ধি এটা গুজব ছড়ানো, নানা ধরনের কথা বলা, বলতে 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 তাদের এত বেশি বলে যেটা যখন যারা বলছে বলতে দেন, এখানে আমার কিচ্ছু আসে যায় না। চীনের সাথে আমাদের, চীন কেন, আমি তার আগে ভারতে গেলাম, তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেঁচে দিছি, আর চীনে গেলাম বলে কিছুই দেয় নাই। তো এটা তো বলেই আসছে, ভারতের কাছে দেশ বাঁচা, গোলামি স্বাক্ষর করা, চুক্তি স্বাক্ষর করা, এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা। তো এটা তো একটা শ্রেণীর লোকের, এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা বলে মনে করি। এটা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বানোয়াট কথা কেউ বলতে পারে না। তাদের প্রতি করুণাই হয় আমার, তার বিরুদ্ধে কিছু বলার নাই। ঠিক আছে, আমি আমার সহকর্মীর প্রশ্নের সূত্র ধরে আমি একটু বলতে চাই। এটা যে কারণে হয়েছে, দুটা কারণে আমার মনে হয়েছে যে এই ঘটনাটা ঘটেছে। একটা, আপনি সফর কিছুটা এগিয়ে নিয়ে এসছেন, ফিরে এসছেন, সেটা সম্পর্কে বলা হয়েছিল যে আপনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অসুস্থ, প্রথমে বলা হয়েছিল এখানে। পরবর্তীতে সেটাকে আবার অন্য রকমের ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা $5 বিলিয়ন চীন আমাদের সহায়তা দিবে, এটা খুব জোরে সোরে বলা হচ্ছিল, কিন্তু আমাদেরকে তারা দিয়েছে 100 মিলিয়ন ইউয়ান। 100 মিলিয়ন ইউয়ান বা ডলার। আপনি থেকে আপনার লেখার পর এখানে $2 বিলিয়ন সে সমঝোতা হয়েছে। সেটা কিছু থাকবে একেবারে অনুদান, কিছু হবে সুদমুক্ত ঋণ, কিছু হবে এরকম, সেটা আরেকটা ক্যাটাগরিতে আপনার। কিন্তু যে অ্যানাউন্সমেন্ট একটা হয়েছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি আমাদের রিপোর্টে দেখেছি 100 মিলিয়ন ইউয়ান, যেটাকে ডলারে RMB, হ্যাঁ, সেটা 1 বিলিয়ন, 100 মিলিয়ন। হ্যাঁ ঠিক আছে, বলেন। শুনেনি, তারপরে জবাব দেবো। হ্যাঁ, এই কারণে
আপনার এই প্রশ্নটা এসছে। এবং আরেকটা জিনিস আমি আপনাকে জানাতে চাই, ভারতের বেশ কয়েকটা গণমাধ্যমে এবং বিশেষত ইকোনমিক টাইমসে আপনার এই কথাটা এইভাবেই লিখেছে যে আপসেট PM হাসিনা রিটার্নস ফ্রম চায়না। এবং এই ধরনের প্রচারটা কিন্তু ভারতের গণমাধ্যমে বেশি হচ্ছে এবং তারা এই কথাগুলো উল্লেখ করছে যে এটা হয় নাই, ওটা হয় নাই। সেটার সূত্র ধরেই আমরা এখানে আপনার কাছে আপনার প্রতিক্রিয়া আরো বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ। তাহলে একটা বলতে হয় যে জিজ্ঞেস করতে হয় যে ভারতের গণমাধ্যমে কথা শুনে এখন আমাদের এখানে যারা কথা বললেন এরা তো 2 দিন আগে বলছে যে ভারতের কাছ থেকে সব বিক্রি করে দিয়ে আসছি এবং অসম চুক্তি করে আসছি, ভারত কি দেশ বিক্রি চুক্তিও করে আসছি। তখন কোনটা ঠিক? আমার মেয়েকে ওরা দাওয়াত দিয়েছিল, ওদের হেলথ মিনিস্ট্রি থেকে দাওয়াত পেয়েছিল ওর যাওয়ার কথা। সে এসছে, সকালবেলা যাওয়ার কথা, প্রচণ্ড জ্বর ছিল, যেতে পারিনি আমার সাথে, এটা বাস্তবতা। এখন আমি একটা মা, ওই অবস্থায় মেয়েকে রেখে আমাকে চলে যেতে হয়। তা আমার যখন সমস্ত আনুষ্ঠানিক সমস্ত কর্মসূচি কিন্তু আমাদের শেষ হয়ে যায়। আমাদের কিন্তু 11 তারিখে এসব বছরের কথা, আমরা 11 তারিখে এসছি, হয়তো 11 তারিখ বিকেলে আসতাম, সে আমি আর্লি মর্নিংয়ে আসছি, মাত্র 5 ঘন্টা না 6 ঘন্টার ডিফারেন্স। তো এই 6 ঘন্টার মধ্যেই এত বড় তোলপাড় হয়ে যাবে এটা তো বুঝতে পারিনি। আর তাছাড়া এটা আজকে নতুন না, আমি যখন এর আগে ভারতে গেলাম আমার তো 3 দিন না 4 দিনের প্রোগ্রাম ছিল। যখন ফ্রান্সের প্রেসিডেন্ট বললেন যে উনি বাংলাদেশে আসবেন, তা আমার একটা দায়িত্বই ছিল যে উনি বাংলাদেশে যখন আসবেন তার আগে আমার ঢাকায় এসে পৌঁছানোর কথা, পৌঁছে ওনাকে আমি রিসিভ করব। আমি কিন্তু ভারতের সেই 2 দিনের প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে আমি চলে আসলাম, এসে ওনাকে রিসিভ করলাম। এছাড়া পৃথিবীর বহু দেশে আমি যখন যাই, আমার যখন অফিসিয়াল কাজগুলি শেষ হয়ে যায় তা আমার তো শপিংয়েও যাওয়ার নাই, দেখারও জায়গা নাই, বেড়ানোরও কিছু নাই। আমি যখন যত তাড়াতাড়ি পারি দেশে ফিরে আসি। এটা একবার না, এটা বহুবার আমি এভাবে এসেছি। এটা আমার, যদি আপনারা প্রোগ্রাম দেখেন দেখবেন আমি অনেকবারই যখনই আমি অ্যাভেলেবল মানে সুযোগটা পেয়েছি আমি চলে আসছি তাড়াতাড়ি করে। যাই না, আমার মনে হয় আমি দেশে ফিরে যাই। আর সেবার তো এসছি ওই কারণেই। আর তাও তো আমরা সব প্রোগ্রাম শেষ করছি আর 5টার মধ্যে কাজ শেষ, রাত 10টায় আমাদের ফ্লাইট। আমরা এখানে এসে পৌঁছালাম ভারত চীনের সময় রাত 2:30, আর 2 ঘন্টা আমরা মানে সময় পেলাম, আমরা আগে এসে পৌঁছালাম। টেইলউইন্ড ছিল, একটু তাড়াতাড়ি প্লেনটা চলে আসছে। এটা হলো বাস্তবতা। এটাকে এত রং চং মাখায় এত কিছু বলা, তো যারা এই সব কথাগুলি বলে তাদেরকে যেন দেশবাসী একটু চিনে রাখে যে তারা এই ধরনের বানোয়াট কথাই বলে। আর ভারতের পত্রিকায় কী লিখেছে সেটা নিয়ে আবার মাথা ব্যথা না, তবে যারা ভারত বিরোধী বক্তৃতা দিয়ে আবার ভারতের লেখা পড়ে আবার কমেন্ট করে, তো তাদের নীতিটা কী সেটা একটু বোঝা উচিত। এটাও একটু তাদের জিজ্ঞেস করি আমি যে তাদের মন মানসিকতাটা কোথায়, কি। আমার সব কিছুই তো খারাপ, দেশটা ভালোই চলতেছে না, দেশ সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে না। আর মেট্রো রেলে চড়ে বসে বলে এটা সর্বনাশ, এটা কি বানালো, এক্সপ্রেসে দ্রুত চলে আসে, ওটাও তো খুব সর্বনাশের ব্যাপার। আজকে গ্রাম পর্যাপ্ত রাস্তা হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে, এটাও তো দেশের সর্বনাশ। আজকে গ্রামগুলি শহর হয়ে যাচ্ছে, গ্রামের মানুষগুলি নাগরিক সুবিধা পাচ্ছে, সেটাও তো দেশের সর্বনাশ তাদের দৃষ্টিতে। কমিউনিটি ক্লিনিক করে বিনা পয়সায় ওষুধ দিচ্ছি, তাদের দৃষ্টিতে ওটাও সর্বনাশ। কারণ মানুষ যত গরিব থাকবে ওই দারিদ্রতা দেখাবে, বিদেশ থেকে ভিক্ষা করে এনে নিজেরা উদরপূর্তি করবে, আর গরিবই থাকবে। এটাই তো তাদের সময়ের কাজ, এবং এটাই তাদের আকাঙ্ক্ষা ছিল, এটাই তারা করেছে। এই দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করা যাবে না, তাহলে খাদ্য ভিক্ষা চাওয়া পাবে না,
তো এই মানসিকতা যারা, তারা ওরকমই চিন্তা করে। দেশের প্রতি বা মানুষের প্রতি এদের কোনো যদি এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে এত কাজ করার পরেও যে কিছু দেখে না। চোখ থাকতে কেউ যদি অন্ধ হয় আর কান থাকতে বধির হয়, আবার বলার কিছু নাই। মুখ আছে বলে যাচ্ছে, বলে যাক, ওটা না শুনলেই হলো। শুনলাম, ভুগলাম না, এটাই তো আমার নীতি ওটাই। আর আমি তো অভ্যস্ত হয়ে গেছি আমার শুনতে শুনতে। এখন আমি এতগুলি টেলিভিশন, আগে তো একটা টেলিভিশন একটা রেডিও, সারাক্ষণ আমার বিরুদ্ধেই বলতো। ওই পত্রিকাগুলো যে কটা ছিল সবগুলি বিরুদ্ধে লিখতো। তো কী হয়েছে? তারপর তো ক্ষমতাও চলে আসছি, পাঁচবার দেশের উন্নতিও করেছি। আজকে দেশ গ্রাজুয়েট হয়েছে, যেখানে স্বল্পোন্নত দেশ। আমার বাবা রেখে গিয়েছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রেখে গিয়েছেন স্বল্পোন্নত দেশ। আমি তারই পদাঙ্ক অনুসরণ করে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। কই 29 বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা তো এক কদম আগে বাড়াতে পারেনি দেশটাকে। ওই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই পারল। এটা হলো বাস্তবতা। তো সবার তো ভালো লাগবে না। স্বাধীনতা বিশ্বাস যারা করে না, রাজাকারদের যারা ক্ষমতায় বসায়, জাতিপিতা হত্যাকারীদের যারা ভোট চুরি করে পার্লামেন্টে বসায়, যা তাদেরকে দূরতাবাসায় চাকরি দিয়ে পুরস্কৃত করে, বিচারের হাত থেকে রেহাই দেয়, তাদের মুখে এর থেকে বেশি কি আশা করেন? কি আশা করবেন বলেন? গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করছে, মনই নেই, এটাও তাদের কম দুঃখ নাকি? গুলি, বোমা, গ্রেনেড সব কিছু অতিক্রম করে চলে এসেছি। আর দেশটাকেও যে উন্নতি করতে পেরেছে, এটা তো বাস্তবতা। আজকে যান গ্রামে দেখেন, যা নিজের গ্রামে যে দেখেন মানুষ কেমন আছে। যারা গৃহহীন ভূমিহীন তাদের ঘরবাড়ি করে দিচ্ছি। আজকে 58টা জেলা বলতে পারি যে সেখানে কেউ ভূমিহীন গৃহহীন নাই। প্রত্যেকটা মানুষের অন্তত 2 কাঠা জমি আর একটা ঘর দিতে পেরেছি। আর সেই ঘরটাই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা বা কর্মসংস্থানের জায়গা হয়ে গেছে। অতি দরিদ্র আজকে আমি মাত্র 5% নামিয়ে এনেছি, যেখানে 25% ছিল। দারিদ্র্যের হার 41 থেকে 18.7 নামিয়ে এনেছি। তো এগুলি ভালো লাগবে না তো, চাও না কথা। ওই দারিদ্র্য বেঁচে খাবে, এটাই তো ছিল।